স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছি। আমরা আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে অণুজীব এবং অণুজীবের মধ্যে আমরা জানতে পারবো, আজকে ধারণা নেব অণুজীব সম্পর্কে এবং ভাইরাস সম্পর্কে। ভাইরাস কি, ভাইরাসের বৈশিষ্ট্য কি, ভাইরাসের কি ধরনের বৈশিষ্ট্য আছে সব, এবং ভাইরাসের আবিষ্কার, ভাইরাসের আবাসস্থল, আয়তন এবং আকৃতি সম্পর্কে জানব এবং সবার শেষে জানবো আমরা হচ্ছে ভাইরাসের জড় ও জীবীয় বৈশিষ্ট্য, যেটা খুবই ইম্পর্ট্যান্ট। এই টপিকটা প্রতিটা পরীক্ষার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। ফার্স্ট অফ অল আসি, সেটা হচ্ছে অণুজীব কি। আমরা বলি অণুজীব আসলে কি। অণুজীব যেসব জীব খালি চোখে দেখা যায় না, শুধু অণুবীক্ষণ যন্ত্রে শনাক্ত করা যায়, সেসব জীবই অণুজীব। অ্যাকচুয়ালি যেসব জীবকে আমরা খালি চোখে দেখতে পারি না, পরিবেশে অনেক জীব আছে যেগুলো সবসময় বিরাজমান, আমরা যেগুলো খালি চোখে দেখতে পারি না। আমরা আমাদের যদি হাতকে দেখি, আমরা যদি বাইরে থেকে যদি দেখি, আমরা হাত খুব পরিষ্কার, কিন্তু আসলে কি ঠিক তাই? যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বা আণুবীক্ষণিকভাবে আমরা যদি বিশ্লেষণ করি, অণুবীক্ষণ যন্ত্র আমি যদি হাত থেকে কোনো স্যাম্পল নিয়ে বা পানি দিয়ে ধুয়ে বা কোনো স্যাম্পল নিয়ে যদি আমি অণুবীক্ষণ যন্ত্র দেখি, তাহলে সেখানেও আমি কোনো না কোনো অণুজীব দেখতে পাবো, ভাইরাস বা ব্যাকটেরিয়া। ওকে, তাহলে যদিও আমরা অণুজীব খালি চোখে দেখতে পাই না, কিন্তু সেখানে যে পুঙ্খানুপুঙ্খ বা সেখানে অতি সূক্ষ্ম যে অণুজীব আছে, সেগুলো দেখার জন্য আমরা অণুবীক্ষণ যন্ত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে সেই অণুজীব সম্পর্কে আমরা শনাক্ত হতে পারি। বর্তমান সময়ে, এই প্যান্ডেমিক সময়ে সবচেয়ে আলোচিত যে অণুজীব, সেটা হচ্ছে, আমরা সবাই জানি, সেটা কারো অগোচর নয়, পুরো বিশ্বে বর্তমানে প্যান্ডেমিক অবস্থায় আছে, সেটা হচ্ছে করোনা ভাইরাস। এটাও এক ধরনের অণুজীব, এটা খালি চোখে দেখা যায় না। আমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অণুজীব আমরা দেখতে পাচ্ছি। এখানে যে গ্রিন কালারের আছে, আবার কিছু কালার আছে পিঙ্ক কালারের, এবং চিত্রের মধ্যে আমি দেখতে পাচ্ছি এগুলো সবগুলো হচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, যে গ্রিন কালারের এবং পিঙ্ক কালারের দুটো হচ্ছে ব্যাকটেরিয়া। হ্যাঁ, তারপর উপরের দিকে আমি দেখতে পাচ্ছি ব্যাকটেরিয়া ভাইরাস, টোবাকো মোজাক ভাইরাস এবং হচ্ছে HIV ভাইরাস। ওকে, আচ্ছা, ঠিক আছে। অণুজীব বিজ্ঞান কি? তাহলে অণুজীব কি তো জানলাম, এখন হচ্ছে আমরা জানতে হবে অণুজীব বিজ্ঞান কি। অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি হলো জীববিজ্ঞানের এমন একটি শাখা যেখানে অণুজীব নিয়ে আলোচনা করা হয়। মাইক্রোবায়োলজি শব্দটি এসেছে গ্রিক শব্দ মাইক্রোস, যার অর্থ ক্ষুদ্র, বায়োস, যার অর্থ জীবন, এবং লোগোস, যার অর্থ হচ্ছে বিজ্ঞান। অণুজীব বিজ্ঞানের বিস্তারিত আলোচনায় রয়েছে ভাইরোলজি বা ভাইরাস বিজ্ঞান, মানে যে বিজ্ঞানে আমরা ভাইরাস নিয়ে আলোচনা করব, সেই বিজ্ঞানকে আমরা বলি হচ্ছে ভাইরোলজি। এই ভাইরোলজি মাইক্রোবায়োলজির আরেকটা অংশ। আবার যেখানে আমরা ছত্রাক নিয়ে আলোচনা করব, সেটাকে বলবো আমরা মাইকোলজি বা ছত্রাক বিজ্ঞান, এটাও অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির একটা অংশ। আবার যদি আমরা পরজীবী নিয়ে আলোচনা করি, তখন তাকে আমরা বলবো পরজীবী বিজ্ঞান বা প্যারাসাইটোলজি, এটাও মাইক্রোবায়োলজির অংশ। আবার যদি আমরা ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করি, তখন সেটাকে বলা হবে ব্যাকটেরিয়া বিজ্ঞান বা ব্যাকটেরিওলজি। আবার যদি আমরা রোগ প্রতিরোধক্ষম অংশ নিয়ে আলোচনা করি, বিজ্ঞান নিয়ে আলোচনা করি, তখন তাকে বলা হবে রোগ প্রতিরোধক্ষম বিজ্ঞান বা ইমিউনোলজি। ওকে, এখন আসি, সাধারণত সর্দি, জ্বর, ডেঙ্গু, জলাতঙ্ক, গুটি বসন্ত, জলবসন্ত, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, ভাইরাল হেপাটাইটিস, করোনা ইত্যাদি রোগের কথা আমরা প্রায়ই শুনে থাকি এবং শুনছি প্রতিনিয়তই, কখনো নিজেরাই আক্রান্ত হই। এগুলো সবই ভাইরাসজনিত রোগ। মানুষের ন্যায় অন্যান্য প্রাণীসহ গাছপালারও ভাইরাসজনিত রোগ হয়। তাহলে ভাইরাস কি? ভাইরাস একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হচ্ছে বিষ।
আদিকালে রোগ সৃষ্টিকারী যে কোনো বিষাক্ত পদার্থকেই ভাইরাস বলা হতো। এরা অকোষীয় এবং আকারে এতই ছোট যে খালি চোখকে তো দূরের কথা, তো অণুবীক্ষণ যন্ত্র এদের দেখা যায় না। তার মানে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র এদের দেখা যায় না, এদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়। ভাইরাস নিউক্লিক অ্যাসিড যা কেন্দ্রে থাকে ও প্রোটিন দিয়ে গঠিত অতি আণুবীক্ষণিক বস্তু, যা জীবদেহের অভ্যন্তরে সক্রিয় হয় এবং দ্রুত বংশবিস্তারের মাধ্যমে তথায় রোগ সৃষ্টি করে, কিন্তু জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যাক্টিনোমাইসিটিস প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় বিরাজ করে। আবার বায়ু, মাটি, পানি ইত্যাদি জড় মাধ্যমে ভাইরাস নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করে। কাজেই ভাইরাস জীব ও জড় উভয় অবস্থানে অবস্থান করে। তার মানে ভাইরাস কী দ্বারা গঠিত? ভাইরাস অ্যাকচুয়ালি গঠিত হচ্ছে নিউক্লিক অ্যাসিড, যেটা কেন্দ্রে থাকে এবং তার বাইরে একটা আবরণ থাকে, সেটার নাম হচ্ছে প্রোটিন। ওকে, প্রোটিনের আবরণ থাকে। এবং এই ভাইরাস এমন একটি বস্তু, এমন একটি অণুবীক্ষণিক বস্তু, বা এটার জড় বৈশিষ্ট্যও থাকে, আবার জীবীয় বৈশিষ্ট্য আছে। সে যখন কোনো প্রাণীর ভিতরে ঢুকে তখন সে তার থেকে পুষ্টি গ্রহণ করে তার দেহেই পোষকের অভ্যন্তরেই বংশবিস্তার করে এবং তার রোগ সৃষ্টি করে, এমনকি তার মৃত্যুও পর্যন্ত ঘটাতে পারে। জীবীয় বৈশিষ্ট্য লক্ষণ প্রকাশ পায়। আবার যখন বাইরে থাকে, মাটি, পানি, বায়ু, তখন সে জড়ের মতো অবস্থান করে, তখন সে জড় বৈশিষ্ট্য প্রদর্শন করে। সেজন্য ভাইরাস হচ্ছে অত্যন্ত মারাত্মক একটি অণুজীব। এর ভালো গুণ এবং খারাপ গুণ দুটোই আছে, অপকারী এবং উপকারী দিক দুটোও আছে, তবে অপকারী দিকটাই বেশি। এটা মারাত্মক কেন ভাইরাস? আমি আগেই বলেছি, এটার জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ করবে। যখন সে কোনো পোষকের অভ্যন্তরে ঢুকবে তখন সে আপনি জীবীয় বৈশিষ্ট্য প্রকাশ করে, তার মধ্যে বংশবিস্তার করে, তার থেকে পুষ্টি নিয়ে বংশবিস্তার করে এবং শেষ পর্যন্ত তাকে আক্রান্ত করে, তাকে মেরেও ফেলতে পারে। আবার সে যখন পোষকের বাইরে থাকে তখন একদম চুপচাপ অবস্থা, একদম জ্বরের মতো বৈশিষ্ট্য প্রদর্শন করে, যার কারণে ভাইরাসকে বলা হয় জীব ও জড় এর মধ্যে সেতুবন্ধনকারী অণুজীব। ওকে, তাহলে আমরা দেখি এখানে ভাইরাসের যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা আমরা এখান থেকে কি পড়লাম। এখান থেকে মূল জিনিসে আমি পড়লাম ভাইরাসের কোন রোগগুলো ভাইরাসজনিত রোগ একদম উপরে উল্লেখিত আছে, এবং ভাইরাসের একদম মূল বৈশিষ্ট্য কি, স্ট্রাকচারাল বা গঠনগত বৈশিষ্ট্য কি, এটা আমরা জেনেছি। নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। নিউক্লিক অ্যাসিড সবার কেন্দ্রে থাকে। এই নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএও থাকতে পারে, আবার কি থাকতে পারে, আরএনএও থাকতে পারে। আমরা জেনেছি ডিএনএ এবং আরএনএ দুইটাকেই বলা হয় নিউক্লিক অ্যাসিড। যেসব ভাইরাসে ডিএনএ থাকে নিউক্লিক অ্যাসিড হিসেবে কেন্দ্রে, তো সেই ভাইরাসগুলোকে বলা হয় ডিএনএ ভাইরাস। ওকে, এখন দেখি ভাইরাসের উৎপত্তিগত বা ভাইরাসের ইতিহাস সম্পর্কে একটু জানি। অ্যাডলফ মেয়ার 1886 সালে সর্বপ্রথম তামাক গাছের মোজাইক রোগের কারণ বর্ণনা করেন। তিনি তামাক গাছের পাতায় ছোপ ছোপ দাগ দেখতে পান। পাতাগুলো নিয়ে তিনি গবেষণা করেন। পাতার দাগগুলো ছিল মোজাইকের ন্যায়, তাই তিনি এই রোগের নাম তামাকের মোজাইক রোগ বলে আখ্যায়িত করেন। এর পরবর্তীতে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানস্কি 1892 সালে গবেষণার মাধ্যমে প্রমাণ করেন তামাক গাছের মোজাইক রোগের জীবাণু ব্যাকটেরিয়া হতে ক্ষুদ্র আকারের। আমেরিকান বিজ্ঞানী স্ট্যানলি 1935 সালে তামাক গাছের মোজাইক ভাইরাসকে পৃথক করে কেলাসিত করেন। তিনি সেজন্য 1946 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এরপর বিজ্ঞানী এনডব্লিউ পিরি এবং এফসি বাউডেন 1937 সালে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন এবং বলেন নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে ভাইরাস দেহ গঠিত। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইরাসের
ইতিহাস সম্পর্কে সর্বপ্রথম যে ভাইরাস রোগের কারণ বর্ণনা করেন সেটা হচ্ছে অ্যাডলফ মেয়ার 1886 সালে তামাক পাতার মধ্যে তিনি যে ছোপ ছোপ আকার দেখতে পান, তিনি বলেন যে প্রথমে এই পাতার এই ছোপ ছোপ কারণের জন্য দায়ী হচ্ছে টিএমবি বা টোবাটো মোজাক ভাইরাস। এরপরে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি আইভানস্কি এসে প্রমাণ করেন যে তামাক গাছের মোজাইক রোগের জীবাণু ব্যাকটেরিয়া হতে ক্ষুদ্র আকারের, মানে ভাইরাস ব্যাকটেরিয়া হতে অতি ক্ষুদ্র যে অণুজীব সেটা হচ্ছে ভাইরাস। এরপরে বিজ্ঞানী স্ট্যানলি 1935 সালে তামাক গাছের মোজাইক ভাইরাসকে পৃথক করেন এবং কেলাসিত করেন, যার জন্য তিনি নোবেল পুরস্কারও পান। এরপর বিজ্ঞানী NW পিরি এবং FC বাউডেন 1937 সালে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন এবং বলেন যে ভাইরাস নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দিয়ে গঠিত। এখান থেকে খুবই কিছু ইম্পর্ট্যান্ট আমরা জিনিস পেলাম, এখান থেকে কিছু টপিক বা কিছু লাইন খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের MCQর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি ভাইরাস কি, ভাইরাস সম্পর্কে একটু জানি। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ, এটা MCQতে অনেকবার এসেছে। ভাইরাস হলো প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক পূর্ণ পরজীবী যা শুধুমাত্র উপযুক্ত পোষক কোষের অভ্যন্তরে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম, কিন্তু জীবকোষের বাইরে জড় পদার্থের মতো নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। জীববিজ্ঞানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হলো ভাইরোলজি। আমেরিকান বিজ্ঞানী স্ট্যানলি কে এই বিদ্যার জনক বলা হয়। এই শাখায় ভাইরাসের আকার, আকৃতি, গঠন, বংশবিস্তার, রোগতত্ত্ব প্রভৃতি নিয়ে আলোচনা করা হয়। তার মানে ভাইরোলজিতে কী নিয়ে আলোচনা করা হয়, যেটার জনক হচ্ছে বিজ্ঞানী স্ট্যানলি, আমেরিকান বিজ্ঞানী। ভাইরোলজিতে আলোচনা করা হয় ভাইরাসের আকার, আকৃতি, গঠন, বংশবিস্তার, রোগতত্ত্ব প্রভৃতি। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমরা ইনফরমেশন দেখতে পাচ্ছি। ভাইরাস শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ, যেটা হচ্ছে বিষ, অর্থ হচ্ছে বিষ, এবং এটা প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত এবং এটা অকোষীয়। আমরা জানি অকোষীয় কি আর কোষীয় কি। কোষের জন্য, একটা কোষ হওয়ার জন্য যেসব বৈশিষ্ট্য থাকা দরকার, সেই বৈশিষ্ট্য যখন আমরা অন্য কোনো অর্গানিজম বা অন্য কোনো অণুজীবের দিকে দেখব, তখন যদি না পাই সে বৈশিষ্ট্যগুলো, তখন সেটা হবে অকোষীয়। যেমন ধরো একটি ভাইরাস, একটি কোষ হতে গেলে তার কী কী লাগে? কোষ প্রাচীর লাগে, প্লাজমা মেমব্রেন লাগে, মাইটোকন্ড্রিয়া লাগে, গলজি বডি লাগে, ক্লোরোপ্লাস্ট লাগে, নিউক্লিয়ার মেমব্রেন লাগে, তারপর নিউক্লিওলাস লাগে, সব কিছুই থাকা দরকার। এইসব বৈশিষ্ট্যগুলো সাধারণত 4টি বৈশিষ্ট্য খুব গুরুত্বপূর্ণ হয়। একটি হচ্ছে তোমার কোষ প্রাচীর, প্রোটোপ্লাজমা মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, ওকে। কিন্তু এই সবগুলো বৈশিষ্ট্য নাই বিধায় ভাইরাসের, তখন সেই জন্য ভাইরাসকে বলা হয় অকোষীয়। ওকে, এখন আসি ভাইরাসের অবস্থান, আয়তন এবং আকার আকৃতি সম্পর্কে। ভাইরাস কোথায় অবস্থান করে? উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় অবস্থান করতে পারে। তার মানে একটু খেয়াল করো, ভাইরাস এতই গুরুত্বপূর্ণ যে ওরা কোথায় কোথায় অবস্থান করতে পারে। উদ্ভিদ, সকল ধরনের উদ্ভিদ, সকল ধরনের প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক প্রভৃতি জীবদেহের সজীব কোষে ভাইরাস সক্রিয় অবস্থায় অবস্থান করতে পারে। আবার নিষ্ক্রিয় অবস্থায় সে বাতাস, মাটি, পানি ইত্যাদি প্রায় সব জড় মাধ্যমে ভাইরাস অবস্থান করতে পারে। কাজে বলা যায় জীব ও জড় উভয় পরিবেশে ভাইরাসের আবাসস্থল। আয়তনগত দিক থেকে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে অত্যন্ত ক্ষুদ্র। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের দেখা যায় না। সাধারণত এদের আকার 10 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে কিছু ভাইরাসের চেয়ে বড় হতে পারে। কিছু ভাইরাস থাকে যারা এই রেঞ্জ থেকেও বড় হতে পারে। আকার আকৃতির দিক থেকে যদি বলি, ভাইরাস বিভিন্ন ধরনের হয়। যেমন ধরো কিছু ভাইরাস আছে গোলাকার, কিছু ভাইরাস আছে দণ্ডাকার,
কিছু ভাইরাস আছে বর্তুলাকার, কিছু ভাইরাস আছে সূত্রাকার, কিছু ভাইরাস আছে পাউরুটি আকার, কিছু ভাইরাস আছে বহুভুজাকৃতির এবং কিছু ভাইরাস আছে ব্যাঙাচি আকৃতির। তার মানে আকার আকৃতির দিক থেকে ভাইরাস বিভিন্ন ধরনের হয়, যেমন ধরো গোলাকার ভাইরাস, দণ্ডাকার ভাইরাস, বর্তুলাকার ভাইরাস, সূত্রাকার ভাইরাস, পাউরুটি আকার ভাইরাস, বহুভুজাকৃতির ভাইরাস এবং ব্যাঙাচি আকৃতির ভাইরাস। আমরা তাহলে বুঝতে পেরেছি এখানে আমরা খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো জানলাম, একটা হচ্ছে অবস্থান ভাইরাস কোথায় কোথায় থাকে, অবস্থান ভাইরাসের আয়তন কী রকম, হ্যাঁ, ভাইরাসের আকার আকৃতি কীরকম, হ্যাঁ, যেগুলো খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট এই এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা এখানে দেখি, এখানে বিভিন্ন ধরনের ভাইরাস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখো একটু করে আমি যদি খেয়াল করি, এখানে অনেক ধরনের ভাইরাস আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আকার আকৃতি কীরকম, গোলাকার, দণ্ডাকার, সূত্রাকার, হ্যাঁ, সার্কুলাকার বা বৃত্তাকার, অনেক ধরনের আমরা ভাইরাস এখানে দেখতে পাচ্ছি। আমরা এগুলো বইয়ের মধ্যে আরও খুবই ভালোভাবে আছে, আমরা দেখতে পারবো খুবই। এখানে উপরের দিকে কিছু ভাইরাস আছে যেগুলো হচ্ছে নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ দ্বারা গঠিত, যার কারণে এদেরকে বলা হয় ডিএনএ ভাইরাস। হ্যাঁ, আবার নিচে আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে কি আরএনএ ভাইরাসেস। হ্যাঁ, আরএনএ ভাইরাস এবং ডিএনএ ভাইরাস। আমরা কি জানি, আকার আকৃতিগত দিক থেকে ভাইরাস আমরা বিভিন্ন ধরনের দেখি, দণ্ডাকার, গোলাকার, সূত্রাকার, বহুভুজাকার, তারকাকার, বর্তুলাকার, হ্যাঁ, সব কিছু থেকে। আবার যদি আমি ডিএনএর অবস্থানগত যদি তর্কি, তাহলে ডিএনএ ভাইরাস, যে ভাইরাসে ডিএনএ আছে তাকে ডিএনএ ভাইরাস, আর যে ভাইরাসে আরএনএ আছে তাকে বলা হয় কি আরএনএ ভাইরাস। এখানে দেখি আমরা দেখি এটা হচ্ছে T2 ফার্স্ট ভাইরাস। ওকে, এই ভাইরাস একটি হচ্ছে ডিএনএ ভাইরাস। সে তার মাথায় যে মস্তক আকৃতি আছে, মস্তক অংশ আছে, সেই অংশে একটি ডি সূত্রক একটি ডিএনএ থাকে, সেই কারণে এটা হচ্ছে ডিএনএ ভাইরাস। এটাকে আবার বলা হয় ব্যাকটেরিওফাজ। কেন ব্যাকটেরিওফাজ বলা হয়? ব্যাকটেরিওফাজ কারণ এই ভাইরাস কোনো ব্যাকটেরিয়ার দেহে ঢুকে তার ভিতর বংশবৃদ্ধি করতে পারে, সংখ্যা বৃদ্ধি করে সেই ব্যাকটেরিয়াকে ফেটে আবার বাইরে বেরিয়ে আসতে পারে, যার কারণে T2 ফার্স্ট ভাইরাসকে বলা হয় ব্যাকটেরিওফাজ ভাইরাস। এখন আসি ভাইরাসের বৈশিষ্ট্য। ভাইরাস কখনো জীবের ন্যায় আচরণ করে, আবার কখনো জ্বরের ন্যায় আচরণ করে, এটা আমরা পড়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। তাই ভাইরাসকে জীব ও জড় এর মধ্যে সেতুবন্ধনকারী একটি অণুজীব বলা হয়। এখন চলো দেখি ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য কি কি। ভাইরাসের নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ বা আরএনএ থেকে, আমি বলেছি আগে, যদি ডিএনএ থাকে তখন তাকে বলা হয় ডিএনএ ভাইরাস, এবং যদি আরএনএ থাকে তখন তাকে বলা হয় আরএনএ ভাইরাস। পোষক কোষের অভ্যন্তরে এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। এরা যখন কোনো পোষক কোষের অভ্যন্তরে ঢুকে তখন এরা সংখ্যা বৃদ্ধি করতে পারে। এদের জেনেটিক রিকম্বিনেশন ঘটতে দেখা যায়। এদের যে জিন আছে সেই জিনগুলো চাইলে তাদের মধ্যেই রিকম্বিনেন্ট ঘটে এবং অন্য ধরনের বৈশিষ্ট্য এদের মধ্যে প্রকাশ পায়। ভাইরাস মিউটেশন ঘটাতে এবং প্রকরণ তৈরি করতে সক্ষম। ভাইরাস মিউটেশন ঘটে মিউটেশন মানে হচ্ছে কি পরিবর্তন। ডিএনএর মধ্যে ভাইরাসের যে ডিএনএ আছে, ডিএনএর যে জিন আছে, জিনের যদি কোনো কারণের আকস্মিক পরিবর্তন হয় তখন তাকে বলা হয় মিউটেশন। মিউটেশন অনেক কারণে হতে পারে, রাসায়নিক পদার্থের কারণেও হতে পারে, তেজস্ক্রিয়তার কারণেও হতে পারে, তাপমাত্রার কারণেও হতে পারে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কারণেও হতে পারে। এবং এরা হুবহু এর প্রতিরূপ প্রকরণও তৈরি করতে সক্ষম। নতুন সৃষ্ট ভাইরাস মূল বৈশিষ্ট্য ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটি ভাইরাস তার অনুরূপ ভাইরাস জন্ম দিতে পারে। খুবই ইম্পর্ট্যান্ট। জীবের যেরকম একটি বৈশিষ্ট্য, এক জীব তার থেকে যে জীব আসে, এক জীব যেমন ধরো মানুষের থেকে যে সন্তান হয় সেই সন্তানের বৈশিষ্ট্য হুবহু অনেকটা তার পিতা বা মাতার সাথে কি মিল থাকে, তদ্রূপ একটি ভাইরাস তার অনুরূপ নতুন ভাইরাস জন্ম দিতে পারে, যার বৈশিষ্ট্য হুবহু মাতৃভাইরাসের অনুরূপ হয়। ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। এই বৈশিষ্ট্যটার অর্থ কী? ভাইরাস সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী কথাটা আমরা প্রথমে বুঝতে হবে পরজীবী কি। পরজীবী হচ্ছে তারা সেই সব অণুজীব যারা কোনো পোষকের অভ্যন্তরে ঢুকে তার থেকে পুষ্টি নিয়ে তার মধ্যে সংখ্যা বৃদ্ধি করে এবং বিনিময়ে তার ক্ষতিও করে, তখন তারা হচ্ছে পরজীবী। বাধ্যতামূলক পরজীবী কারা?
যে যে কিছু ভাইরাস আছে যারা ম্যাক্সিমামই ভাইরাস কি অবশ্যই নির্দিষ্ট পোষক কোষ থাকে। যেমন ধরো গরুর ফুট অ্যান্ড ম্যাট কাউ যে ভাইরাস আছে সেই ভাইরাসটা কখনো মানুষের কি রোগ সৃষ্টি করতে পারে না। যেমন ধরো করোনা ভাইরাস, এখন আমরা যে দেখছি করোনা ভাইরাস হচ্ছে এটা মানুষের মধ্যে রোগ সৃষ্টি করতে পারে, কিন্তু এই ভাইরাস অন্য কোনো প্রাণীর দেহে রোগ সৃষ্টি করতে পারবে না। যেমন ধরো পোলিও ভাইরাস, কখনো শুনেছো গরুর পোলিও হতে, কখনো শুনেছো যে ছাগলের পোলিও হতে, কখনো শুনেছো HIV গরুর HIV হতে, কখনো শুনেছো ছাগলের HIV হতে। তার মানে HIV ভাইরাসও হচ্ছে মানুষের ক্ষেত্রে রোগ সৃষ্টি করে, এবং করোনা ভাইরাসও মানুষের দেহে রোগ সৃষ্টি করতে পারে। সেই কারণে এদেরকে বলা হয় বাধ্যতামূলক পরজীবী। আশা করি বুঝতে পেরেছো বাধ্যতামূলক পরজীবী কি। এখন আসি ভাইরাসের জড় বৈশিষ্ট্য। ভাইরাস অকোষীয়। আমি বলেছি একটি কোষ হওয়ার জন্য যে বৈশিষ্ট্য দরকার সেই বৈশিষ্ট্য যদি না থাকে তখন তাকে বলা হয় জড়, অকোষীয়। ওকে, যেমন ধরো সাধারণত একটি কোষ হওয়ার জন্য সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস ইত্যাদি থাকতে হয়, কিন্তু ভাইরাসের ক্ষেত্রে এইসব সুনির্দিষ্ট উপাদানগুলো থাকে না, যার কারণে ভাইরাসকে বলা হয় অকোষীয়। এদের বিপাকীয় এনজাইম এবং পুষ্টিক্রিয়া অনুপস্থিত। এরা কোনো খাদ্য গ্রহণ করে সেটাকে পরিপাক করতে পারে না। ভালো করে পয়েন্টটা লক্ষ্য করো, এরা খাদ্য গ্রহণ করে কোনো ধরনের কী করতে পারে না, বিপাক বা হজম প্রক্রিয়া বা পুষ্টি প্রক্রিয়া এদের নাই, কারণ এদের কোনো এনজাইম থাকে না, যার কারণে না কোনো ধরনের খাদ্য হজম করতে পারে না। তো এরা কি খায়, এরা পরিপাকৃত খাদ্য গ্রহণ করে। যেমন ধর একটি ভাইরাস যদি আমার দেহে প্রবেশ করে বা আমাদের মানুষের দেহে প্রবেশ করে, আমাদের দেহে যে পাচিত খাদ্য থাকে, যে পাচিত, যেমন ধরো প্রোটিন থেকে অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ, এরা হজমকৃত খাদ্যগুলোই রেডিমেডলি কার থেকে, পোষক দেহ থেকে গ্রহণ করে। এদের কোনো জৈবিক কার্যকলাপ যেমন প্রজনন অন্য সজীব কোষ ছাড়া ঘটতে পারে না। এরা প্রজনন মানে এদের সংখ্যা বৃদ্ধিটা পোষকের অভ্যন্তরেই হয়, পোষক ছাড়া এরা কখনো কী করতে পারে না, কখনো সংখ্যা বৃদ্ধি করতে পারে না। ভাইরাসকে কেলাসিত করা যায়, ভাইরাসকে সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায় এবং তলানিও তৈরি করা যায়। খুবই ইম্পর্টেন্ট কয়েকটি পয়েন্ট, একটা হচ্ছে কেলাসিত করা যায়, সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়। আমরা দেখেছি জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার ন্যায় নিষ্ক্রিয় থাকে। বা আমরা দেখলাম আসলে ভাইরাসের জীব ও জড় বৈশিষ্ট্য দুইটি, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা পরীক্ষার জন্য অসম্ভব ইম্পর্টেন্ট, পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম আসে। ভাইরাস প্রমাণ করে যে ভাইরাস একটি জড় ও জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে সেতুবন্ধনকারী অণুজীব। ওকে, ঠিক আছে স্টুডেন্টস, আশা করি বুঝতে পেরেছো, সব কিছু ক্লিয়ার হয়েছে তোমাদের। এখান থেকে পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন পড়বে, যেটা তোমাদের MCQর জন্য ভালো হবে এবং সিকিউর জন্য ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। ধন্যবাদ সবাইকে।